হচ্ছে ক্লাস চলবে একটু বল। তোমার যে ওইখানে ওটা লাগবে এখন সত্যি মোবাইল থেকে সমস্ত পিডিএফ আপলোড করে নিয়ে আমি নেওয়া যাওয়া করি ওটা ওখানে খুলে নিয়ে নিয়েছি টিউশনে আপলোড নেওয়া যাওয়া করি। তুমি দিলে কেন তখন আমাকে? হ্যাঁ আমি তো জানি না এখন আমি তো আপনার দরকার দিকে দিয়েছি। আমি টিউশনে পিডিএফ ওটা দিয়ে নিই। ওটা আমি ওনার কাছে কালকে আনবো, চিন্তা নেই, ওটা নিয়েই আসবো। আর হচ্ছে কোনো কাজ হয়নি ওনার কম্পিউটারে সব জিরো দেখাচ্ছে। আচ্ছা এইখানে কোনো কিছু নিলেই সাথে সাথে জিরো দেখাচ্ছে। ভাইরাস আছে, ভাইরাসের জন্য এরকম বলি। হ্যাঁ এটা ভাইরাসের জন্য আচ্ছা অনেকদিন পুরনো ওই জন্য খারাপ হয়ে আর গেছে। বলছে রজনী স্যারেরটা সব দেখা যাচ্ছে আর তোমার কাজই হচ্ছে না। আমাকে শুধু বলছে যে মানে এইটাতে ঢোকাচ্ছি না, ঢুকে ওখানে দিচ্ছি তাহলে জিরো দেখাচ্ছে। কি ঠাকুরের খেলা, জিরো ওখানে মানে কোনো কাজই হয়নি দেখিয়েছি। কি করবো বলো তো? 10টার দিকে যাচ্ছি, ক্লাস নেই 10টা। না আমি থাকবো না, আমি এখানে চলে যাবো, ওইদিকে চলে যাচ্ছি। কি করি বলো তো? কিছুতে কিছু হবে? মোবাইলে দেখি পুরোটা দেখে দিলে হয় যে মরে যে করেছি। আমার বিশ্বাস করছে না, আমাকে বলছে যে মোবাইলে দেখিয়েছি, বলছে যে তোমার মোবাইলে তো আছে দেখছি, কিন্তু আমার এখানে আসছে না। তুমি এবার এটা তো করে করা হয়েছে, এটা তো পুরো দেখালে তো হলো। এই তো দেখেছি, আমাকে বলছে তুমি করোনি, সব অন্যরা করছে। সব বলছে না, তাহলে অন্য কোনো পেন ড্রাইভে কপি করে দেখালে হবে। আমার আরেকটা নতুন পেন ড্রাইভ যদি কাজ হয়ে গেলে তারপরে দেখছি। ঠিক আছে, ভিপির কাছ থেকে তাহলে তোমাকে ওইটা তোমার ওইটা নিয়েছিলাম তো, মনে আছে তো? ওটা নিয়ে আসতে হবে, আমার ওই মোবাইল থেকে নিতে হলো ওই পেন ড্রাইভে। ওনার ঘরেই আছে, ওনার ঘরে উনি এখন খুঁজছেন, পড়াচ্ছেন, নিয়ে করছেন, করতে করতে ওখানে রেখে দিয়েছে নিজের কাছে। তাহলে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? ঠিক আছে।
একটু ওয়েট করো, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো, আজকে আমরা বর্গীকৃত ক্যাটালগ কোড করব, অর্থাৎ ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। ঠিক আছে, আমরা অলরেডি এগুলো আমেরিকান ক্যাটালগিং রুলস সম্পর্কে ইউএসবি বলা হয়। আমরা অলরেডি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সম্পর্কে আলোচনা করেছি আগের ক্লাসে। অলরেডি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের টেবিল কীরকম হয়, কীভাবে মেন এন্ট্রি করতে হয়, কীভাবে অ্যাডের এন্ট্রি করতে হয়, কীভাবে সাবজেক্ট এন্ট্রি করতে হয়, ঠিক আছে, কীভাবে রেফারেন্স এন্ট্রি করতে হয়, এগুলো অলরেডি ক্লাস করেছি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো আর একটা নতুন বিষয়। এটা কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস নয়, এটা ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। ঠিক আছে, অর্থাৎ বর্গীকৃত ক্যাটালগ কোড। তাহলে তোমরা সবার প্রথম খাতার মধ্যে হেডিং দিয়ে লিখে রাখো যে বর্গীকৃত ক্যাটালগিং কোড। ঠিক আছে, আজকে এটার আন্ডারে যে ধরনের প্রশ্ন হবে কি এবং এর আন্ডারে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়মগুলি আজকে করাবো। এর কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের মতো নয়, একটু আলাদা। ঠিক আছে, এর জন্য তোমাদের ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের জন্য তোমাদের যে কোলন ক্লাসিফিকেশনের যে বইটা রয়েছে, যেটা তোমরা সিসিসি বলে তোমরা 6 পেপারের যে প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, সেই বইটাই ফলো করতে হবে। সিসিসি আর কোলন ক্লাসিফিকেশনের যে বই রয়েছে রঙ্গনাথনের বই, সেই বইটাই ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? ক্লাস নম্বর বের করার জন্য ফলো করতে হবে। আমরা ক্লাস নম্বর কীভাবে বের করতে হয় ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের, ক্লাসিফিকেশন ক্যাটালগিংয়ের, এটা অলরেডি তোমাদের ক্লাসে করিয়েছিলাম। কোলন ক্লাসিফিকেশন যখন করিয়েছিলাম ক্লাস 6 পেপারে, সেই একইভাবেই কিন্তু এখানে ক্লাস নম্বর বের করতে হবে, তার জন্য কোনো এক্সট্রা কোনো নিয়ম নেই। ঠিক আছে, যারা 6 পেপারে ক্লাস ভালো করে করেছো কোলন ক্লাসিফিকেশনে, তাদের এই ক্ষেত্রে ক্যাটালগিং কোডের ক্লাস নম্বর বের করতে কোনো সমস্যা হবে না। তাহলে সবার প্রথম আমি আলোচনা করবো বর্গীকৃত ক্যাটালগিং কোডটা কি। এটা তোমরা জানোই রঙ্গনাথনে দেওয়া, এগুলো নিয়ে কিছু বলছি না, কারণ এগুলো পরীক্ষা আসবেও না, ব্যাখ্যা কথা সালে এগুলো আসবে না। এখন এখানে আমরা দেখবো যে এখানে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের কিন্তু 4টি মেন পার্ট রয়েছে। একটা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি আর ক্রস রেফারেন্স এন্ট্রি। ঠিক আছে, ও ক্রস রেফারেন্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, এই হলো টোটাল 4টে এন্ট্রি থাকে, অতিরিক্ত 4টে এন্ট্রি থাকে। অর্থাৎ একটা মেন এন্ট্রি থাকে, তার সাথে কিন্তু অতিরিক্ত 4টি এন্ট্রি থাকে। কিন্তু পরীক্ষা তোমাদের শুধুমাত্র মেন এন্ট্রি আর ট্রেসিং করতে দেবে, অ্যাড এন্ট্রি করতে দেয় না ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে। শুধুমাত্র মেন এন্ট্রি আর ট্রেসিং করলেই হবে, কারণ একটা 12 নম্বর প্রশ্ন থাকবে
একটা 7 নম্বরের প্রশ্ন থাকবে। বলো। গ্রুপ বি আর গ্রুপ সি তে একটা করে আছে। গ্রুপ বি একটা করে করতে হবে। হ্যাঁ, গ্রুপ সিতে একটা করে। গ্রুপ সিতে একটা 7 নম্বরে আছে, গ্রুপ বিতে একটা 12 নম্বর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র মেন এন্ট্রি আর ট্রেসিং করতে হবে, আর কিছু করতে হবে না। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন চলে যাচ্ছি। দেখো এখানে অনেক ভাগ রয়েছে, মানে মেন এন্ট্রির পর অতিরিক্ত এন্ট্রি করতে হবে। অতিরিক্ত এন্ট্রি করার প্রয়োজনে এখানে তোমরা যদি আরো জানার ইচ্ছা থাকে যে অতিরিক্ত এন্ট্রি করো তাহলে জেনে নিতেও পারো, কিন্তু পরীক্ষার জন্য শুধু মেন এন্ট্রি আর ট্রেসিং জানলেই যথেষ্ট, আর কিছু এক্সট্রা করা যাবে না। এখন এই ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের টেবিলটা কীরকম হতে পারে সেই টেবিলটা সম্পর্কে জানতে হবে। আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের টেবিল আলাদা, মেন এন্ট্রি টেবিল আলাদা, ঠিক আছে, কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের টেবিল কিন্তু আলাদা। ওরা দুটো আলাদা আলাদা, দুটো কিন্তু একই নয়। সেটাই আমরা টেবিলটা দেখতে পাচ্ছি। দেখো এখানে টেবিলটা ভালো করে দেখো যে এখানে কোথায় ক্লাস, এখানে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে টেবিলটা দেওয়া আছে, অর্থাৎ এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে। যখনই ক্লাসিফিকেশন ক্যাটালগ কোড করতে দিবে পরীক্ষায়, তখন তোমরা এই টেবিলটা ভালো করে মনে রাখবে যে এখানে দেখেন সবার প্রথমেই দেওয়া আছে লিডিং সেকশন বা অর্থাৎ কল নম্বর। অর্থাৎ আমরা যেটা ক্লাসিফিকেশন অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলসে এখানে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট ছিল তো, এখানে অ্যাক্সেস পয়েন্ট ছিল তো, বলো। এখানে অ্যাক্সেস পয়েন্ট ছিল নিশ্চয়ই। হেডিং সেকশন, এখানে কিন্তু এটাকে লিডিং সেকশন বলা হচ্ছে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড ঠিক আলাদা, অর্থাৎ চেঞ্জ হচ্ছে, কল নম্বর বসাতে হচ্ছে এখানে, ঠিক আছে। অর্থাৎ লিডিং সেকশন, এটাকে লিডিং সেকশন বলা হচ্ছে যেখানে কল নম্বর লেখা আছে। অর্থাৎ এই জায়গার নাম হলো লিডিং সেকশন, এখানে কল নম্বর বসবে সবসময়, অর্থাৎ এই ঘরে সবসময় কল নম্বর বসবে, ঠিক আছে। অর্থাৎ যখনই কোনো প্রশ্ন আসবে, প্রশ্ন দিয়ে কিন্তু কল নম্বর বের করতে হবে, এখানে কল নম্বর বসাতে হবে। তারপরে দেখো পরে আমরা যদি দেখি হেডিং সেকশন, এই জায়গাটা কিন্তু হেডিং সেকশন, তাহলে মনে রাখতে হবে হেডিং সেকশনে সবসময় অথারের নাম বসবে, তাছাড়া আর কোনো নাম বসবে না। অর্থাৎ কল নম্বরে এইরকম একটা ঘর বানানো থাকবে, তোমাদের পরীক্ষা দেওয়াই থাকবে। সেই ঘরের মধ্যে তোমাদের সর্বপ্রথম লিডিং সেকশন, আর এখানে কল নম্বর এখানে অথার নাম বসাবে, এখানে কল নম্বর বসাবে, আর এখানে টাইটেল বসবে, অর্থাৎ প্রশ্নে যে টাইটেল দেওয়া থাকবে সেই টাইটেলটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। আর নোট সেকশন যেটা দেওয়া থাকবে, এক্সট্রা অতিরিক্ত নোটস বলে লেখা থাকবে সেটা লিখবে। আর অ্যাক্সেশন পয়েন্ট অর্থাৎ অ্যাক্সেশন নাম্বার, অর্থাৎ দেখবে পরীক্ষা প্রশ্নে দেওয়া থাকবে অ্যাক্সেশন নাম্বার, সেটা দেখে কপি করে এখানে বসাবে, এই যে এটা অ্যাক্সেশন নাম্বার, এই জায়গাটা বলবে। অর্থাৎ দেখো পুরো আলাদা, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে পুরোটাই আলাদা কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুল, ঠিক আছে। আর কিছু প্রায় সেম, এখানে কল নম্বর রয়েছে, এখানে অথার নাম রয়েছে, এখানেও টাইটেল রয়েছে, এখানে নোট সেকশন রয়েছে, এখানে অ্যাক্সেশন নাম্বার রয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গা মানে কোথায় কোনটা বসাবো এগুলো সব বলবো। আগে তো পুরো শেষ হোক ক্লাসটা, এক এক করে তো যাবো, ঠিক আছে। দেখো এখানে ভালো করে অনেকে ক্লাস নতুন, সেজন্য তাদের সুবিধার্থে আমি প্রথম থেকে শেষ পর্যন্তই বলবো যে কীভাবে কী করতে হয়। আমি প্রথম বেসিকটা বলে নিচ্ছি। অর্থাৎ এই টেবিলটা তোমাদের সর্বপ্রথম আগে মনে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্সেশন নম্বর, দেখো কল নম্বর কিন্তু ঠিক আলাদা। আমরা কি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোডে আমরা কল নম্বর অ্যাক্সেশন নম্বর কোথায় বসাতাম? এখানে বসাতাম, এই ঘরটায় বসাতাম, কিন্তু এটা কিন্তু এখানে বসাতে হচ্ছে ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলসের ক্ষেত্রে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কিন্তু ঠিক আলাদা আমরা নিশ্চয়ই পার্থক্য পাচ্ছি দুটোর মধ্যে, মানে অবস্থানগত পার্থক্য পাচ্ছি, ঠিক আছে। টেবিলের যদি অবস্থান দেখি সেই হিসেবে কিন্তু আমরা পার্থক্য পাচ্ছি। তারপরে এখানে যেমন অ্যাক্সেশন নম্বর এখানে হবে না, এখানে কল নম্বর হতো এখানে, ঠিক আছে। তাহলে আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন কী ধরনের আছে এখানে চলে যাচ্ছি। দেখো সর্বপ্রথম এখন লিডিং সেকশনটা কি, এখন লিডিং সেকশনে কি বসে? কল নম্বর বসে। তাহলে কল নম্বরটা কি আগে তো জানতে হবে যে এই লিডিং সেকশনে কী কী বসতে পারে, মানে কীভাবে বসবে। দেখো সর্বপ্রথম মুখ্য এন্ট্রির প্রথম অংশ, অর্থাৎ মুখ্য উপাদান অর্থাৎ কল নম্বর, তার ডাক সংখ্যা দুটি হয় বিভক্ত, একটা হলো ক্লাস নম্বর, একটা বুক নম্বর। অর্থাৎ ক্লাস নম্বর, বুক নম্বর, এই দুটি সংখ্যার মাঝে যে গ্যাপ দেখে থাকে সেটাই আমরা কিন্তু লিডিং সেকশনে আমরা বসাই, ঠিক আছে। আমরা কীভাবে সেটা কল নম্বর বের করবো সেগুলো সব বলে দেবো, একটা এক্সাম প্রশ্ন সলভ করাও তখনই বুঝতে পারবে।
তারপরে দেখো হেডিং সেকশন। হেডিং সেকশনে কী কী বসে দেখো, হেডিং সেকশন প্রশ্নে কী কী থাকলে আমরা কী কী বসাবো। দেখো হেডিং সেকশনে বলা আছে যে এখানে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় ইন্টেনশন থেকে শুরু হয়, অর্থাৎ লেখকের নামটি লেখা হয়। অর্থাৎ লেখক বলতে এখানে শুধুমাত্র ব্যক্তিকে বোঝায় না। কী বলছে লেখক বলতে এখানে যুগ্ম লেখক অর্থাৎ দুজন লেখক বা কোনো সম্পাদকের নাম, কোনো সংস্থা, অর্গানাইজেশন, এই সমস্ত কিছুকে লেখক বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ লেখক বলতে কী কী হতে পারে, কোনো অর্গানাইজেশন যদি নাম থাকে, মেন হেডিং থাকে, তাহলে তার নামও হতে পারে। যেমন ডিপার্টমেন্ট, আমরা যেমন ক্লাসে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস কিন্তু ডিপার্টমেন্টটাই হয়ে যাচ্ছে টাইটেল সেকশন, অর্থাৎ অথরের নাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম কিন্তু এখানে লেখকের নাম, অর্থাৎ তাকেই লেখক হিসেবে ধরা হচ্ছে, অর্গানাইজেশনকে। তারপরে আবার লেখক, যুগ্ম লেখক, তারপরে কোনো ব্যক্তি, শুধুমাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে না। ঠিক আছে, মানে ব্যক্তি ছাড়াও অন্যান্য বিষয়কেও বোঝাতে পারে। প্রশ্ন দেখলেই সেটা তোমরা বুঝতে পারবে কাকে কাকে বলছে। তারপরে যেমন এই টাইটেল কি, যেমন প্রশ্নের টাইটেল তো তোমরা অনায়াসই টাইটেল প্রশ্ন দেখি নির্ণয় করতে পারবো, অলরেডি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে করেছো। টাইটেল নির্ণয় করতে খুব একটা কঠিন হবে না। তারপরে আমি পরে চলে যাচ্ছি, যেমন আমি অ্যাক্সেশন নাম্বার কি, অ্যাক্সেশন নাম্বার তো প্রশ্নই দেওয়া থাকবে, সেগুলো বসাবো। এই যে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে এক্সাম্পল কি, এই যে কল নাম্বার বসিয়েছি, তারপরে দেখো এখানে এটা অথরের নাম বসিয়েছে, তারপরে যেমন এই যে টাইটেল বসিয়েছে, টাইটেল বসানোর পর তারপরে দেখবে এখানে এডিশন বসিয়েছে, তারপরে তার এডিটেড যিনি অথার ছিলেন, যিনি এডিটেড ছিলেন তার নাম বসিয়েছে। ঠিক আছে, তারপরে এখানে সিরিজ নাম, মানে যদি আলাদাভাবে এক্সট্রা লেখা থাকে তা বন্ধনের মধ্যে, সেটা আমরা নোটস বলে লিখেছি। তারপরে এখানে যেমন অ্যাক্সেশন নাম্বার এই ঘরে বসিয়েছে, এইরকম করে বসাতে হবে। মানে এটা হলো মেন এন্ট্রি। বাকিটা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা মেন এন্ট্রি। ঠিক আছে, তো এটা মেন এন্ট্রি হলো। এটা ট্রেসিং কীভাবে করতে হয়, ট্রেসিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ট্রেসিং কীভাবে করতে সেটাও বলবো। এটা এইভাবে দেখতে বুঝতে পারবে না। এই ট্রেসিংয়ের মধ্যে এই কটা পার্ট থাকে, এই কটা পার্ট তোমাদের মনে রাখতে হবে। ট্রেসিংয়ের মধ্যে সর্বপ্রথম এই যে ক্লাস নম্বর, কোর্স রেফারেন্স ইন্ডেক্স, কোর্স রেফারেন্স এন্ট্রিজ, এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, কোর্স এই 4টে পার্ট থাকে ক্লাস এন্ট্রি। এগুলো করাবো আগে। মেন এন্ট্রি না হচ্ছে ক্লাস, এটাতে যাচ্ছি না আমি। অতিরিক্ত এন্ট্রি এগুলো তোমাদের পরীক্ষায় যেহেতু নেই, অতিরিক্ত এন্ট্রি করার প্রয়োজন নেই, এটা আমি পরে বলছি। আগে মেন এন্ট্রি যে কোনো একটা প্রশ্ন আমি সলভ করাচ্ছি। দেখো সবার প্রথম হলো, যদি প্রশ্নপত্রে যদি একজন অথরের নাম দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নপত্রে যদি একজন অথরের নাম দেওয়া থাকে, যেমন কি এরকম, যেমন এটা একটা প্রশ্নে দেওয়া আছে এইরকম করে অথরের নাম দেওয়া, জয় মুখার্জি ইয়ার দেওয়া আছে, তাহলে আমরা হেডিং সেকশনে, অর্থাৎ আমরা হেডিং সেকশনে আমরা কিভাবে লিখব, মুখার্জি জয়, অর্থাৎ অথরের নামটা আমরা কিভাবে লিখব, প্রথমে এই মুখার্জিটাকে অর্থাৎ লাস্ট নেমটাকে আমরা বড় হাতে লিখব পুরোটাই। ঠিক আছে, তারপরে কিন্তু তার ফার্স্ট নামটাকে আমরা কিন্তু দেখো আমরা ফার্স্ট বন্ধনীর মধ্যে লিখেছি জয়। ঠিক আছে, দেখো জয় মুখার্জি, আমরা মুখার্জি জয় দেখলাম তো। দেখো প্রথমে এটা বড় হাতে, এই নিয়মটাই ফলো করতে হবে সব জায়গায়। তারপরে দেখো আমরা ইয়ারটাকে একটু বন্ধনীর মধ্যে থাকলে লিখবো, না থাকলে লিখবো না, এটার জন্য কোনো ফ্যাক্টর নয়। তারপরে আপনি দেখো পরের প্রশ্নটা যদি দেখি, পরে যেমন প্রশ্নে যদি কোনো নাম দিতে থাকে, যে কোনো নাম থাকতে পারে। ঠিক আছে, জন কপার স্মিথ, কি বলা হয়েছে, কপার স্মিথটাকে আমরা সব প্রথমে লিখেছি বড় হাতে লিখেছি, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখেছি, আর বাকি ফার্স্ট নেমটাকে আমরা বন্ধনীর মধ্যে রেখেছি, ফার্স্ট বন্ধনীর মধ্যে রেখেছি, সেইভাবে আমরা লিখবো। ঠিক আছে, পিকে দে সরকার, তাহলে আমরা দে সরকার, এটা আমরা দুটোই বড় হাতে লিখেছি, অর্থাৎ পিকে, অর্থাৎ ফার্স্ট নেমটাকে আমি বন্ধনীর ভিতরে রেখেছি। ওটা কিন্তু বড় হাতের হচ্ছে না, যেটা বন্ধনীর ভিতরে রেখেছি যেগুলো নাম, সেগুলো কিন্তু বড় হাতের, যেরকম ছিল ক্যাপিটাল লেটার ছাড়া যেরকম নর্মাল ছিল নর্মালি আমরা রেখেছি। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাহলে দেখুন সর্বপল্লীটাকে আমরা বন্ধনের ভিতরে রেখেছি, ওটাকে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার লিখিনি, যেরকম আছে প্রশ্নে সেরকম লিখেছি। রাধাকৃষ্ণনটাকে আমরা পুরোটাই বড় হাতে রেখেছি, ফার্স্ট লাস্ট নেমটাকে। ঠিক আছে, এরকম করে লিখতে হবে। যদি আমরা একটা প্রশ্নই সলভ করাচ্ছি, যেমন এখানে প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো এখানে প্রশ্ন অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, বাই মার্টস অ্যান্ড কুন্টার, হারপার অ্যান্ড র,
নিউ ইয়র্ক, তারপর 1987, তারপর কল নম্বর দেওয়া আছে। এখানে কল নম্বর দেওয়া থাকবে না, এখানে কল নম্বর দিয়ে দিয়েছে, কোনো কল নম্বর দেওয়া থাকবে না, কল নম্বর বের করতে হবে। অ্যাস্ট্রোনমি কীভাবে অ্যাস্ট্রোনমি আসলো সেটা বের করতে হবে, যদি অ্যাক্সেশন নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে, এটা কীভাবে আসলো সেটা বের করতে হবে। দেখো এখানে অ্যাস্ট্রোনমি আছে, অথরের নাম দেওয়া আছে এবং জায়গার নাম দেওয়া আছে, প্লেস রেকর্ডিং ক্লাস দেখেছো এর আগে, মানে সেকেন্ড ক্লাসটা বারবার বলেছি, রেকর্ডিং ক্লাসে তো বলে দিয়েছি কোনটা প্রশ্নে তো বলাই থাকবে যে এত থেকে এত প্রশ্নের মধ্যে অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস করতে হবে, এত থেকে এত নম্বরের মধ্যে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড করতে হবে। সে প্রশ্ন দেখলেই তো বুঝতে পারো, প্রশ্ন পরিষ্কার বলা আছে। এখন কি বললাম যে ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসের পুরো টেবিলটি আলাদা, অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের সাথে এক নয়, ঠিক আছে, দুটোই আলাদা। অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের সাথে ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসের টেবিল আলাদা, মেন এন্ট্রি আলাদা, ঠিক আছে, মেন এন্ট্রি আর এন্ট্রি সব আলাদা। যখন অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস করতে বলবে, অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস এতদিন ক্লাস যা যা করি সব অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের মধ্যে পড়ছে। আজকে যে ক্লাস করাচ্ছি সব হলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড, যে টেবিলগুলো দেখাচ্ছি। ফার্স্ট ক্লাস। বুঝতে পারছেন? টেবিলটা মনে রাখো, টেবিলটা আগে ভালো করে দেখবে। এই টেবিলটা মনে রাখো, এই টেবিলটা ভালো করে, এই টেবিলটা খাতায় লিখেছো? টেবিলটা খাতায়, টেবিলটা টেবিলটা লেখার পর এখনই আমাকে ফটো তুলে পাঠাবে, কল নাম্বার কি অ্যাক্সেশন নাম্বার, ঠিক আছে, প্রশ্নটা করে। আমি যেটা বলছি যে দেখো এখানে কী দেওয়া আছে, পরিষ্কার পড়ো জিনিসটা। প্রথম লিডিং সেকশনে কী লেখা আছে, এটা তো টেবিল, এটা প্রশ্ন এইরকম টেবিল করা থাকবে, পরীক্ষায় এরকম টেবিল করে খাতা দেবে, এরকম টেবিল করা থাকবে, এগুলো ভিতরেগুলো লেখা থাকবে না, কিছু লেখা থাকবে না, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখতে হবে কোথায় কোনটা বসে ঘরগুলো। হ্যাঁ, এই টেবিলটা মুখস্থ হয়েছে, এই টেবিলটা, এই যে লিডিং সেকশন এগুলো বলে দেওয়া থাকবে না, এখন তো বলে আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে দেওয়া হচ্ছে। লিডিং সেকশনে কি বসে, কল নাম্বার, এই জায়গাটাকে লিডিং সেকশন বলা হচ্ছে, আর এই জায়গাটাকে মানে এখানে সবসময় অথরের নাম বসে, হেডিং সেকশন বলা হচ্ছে এই জায়গাটাকে, অনেকগুলো একটা মানে প্রত্যেকটা একটা নাম দেওয়া হয়েছে। আর এই অংশটাকে টাইটেল সেকশন বলা হচ্ছে, এই অংশটাকে নোট সেকশন বলা হচ্ছে, আর এই জায়গাটা অ্যাক্সেশন নাম্বার বসবে, আর এই জায়গাটা হেডিং সেকশন বলা হচ্ছে। এই নামগুলো মনে রাখতে হবে, এগুলো কিছুই দেওয়া থাকবে না, পরীক্ষায় শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক খাতা পাবে, শুধু টেবিল করা, কোনো লেখা থাকবে না। নিজেকে প্রশ্ন দেখে বসে, প্রশ্নে যেখানে যেমন যদি প্রশ্নে টাইটেল থাকে, প্রশ্ন দেখে টাইটেল নির্ণয়, টাইটেল নিজে বাঁচতে হবে যে কোনটা টাইটেল, তো টাইটেলটা এখানে বসাবে। প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন না দেখে তো বুঝতে পারবে না। আর অথরের নাম প্রশ্নে যেখানে এই টেবিলটা লেখা হয়েছে, আমি তো সেই টেবিলে এই রকম করে আমাকে টেবিল প্রশ্ন আমাকে সলভ করতে হবে। এখন প্রশ্ন একটা দেখাচ্ছি, ওই টেবিলটা মনে রাখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, যে প্রশ্নে আসুক না কেন ওই টেবিলে ফেলবে, হয়ে যাবে। ওটা হলো মেন এন্ট্রি টেবিল, সবসময় মনে রাখবে ওটা মেন এন্ট্রি টেবিল। এখন কি বলা আছে তারপরে এটা মনে রাখবে, যদি প্রশ্নে লেখকের অথারের নাম থাকে, তাহলে অথারের নাম কি আমাকে যখন ওই যে একটু আগে আমরা কি বললাম, অথার মানে হেডিং সেকশন, যেখানে অথারের নাম বসে, অথারের নাম তাহলে কীভাবে বসাবো, আমি ডাইরেক্ট প্রশ্নে অথারের নাম দেওয়া আছে কপি করে বসালাম তাহলে হবে না, নিয়ম ফলো করে অথারের নামটা বসাতে হবে, অর্থাৎ অথারের নামটা উল্টে বসাতে হবে। প্রথমে লাস্ট নেম আগে হবে, ফার্স্ট নেম শেষে হবে, এবং ফার্স্ট নেমটাকে আমরা বন্ধনীর ভিতরে রাখবো, সেটা দেখতে হবে। এই দেখো এখানে কি আছে, এই যেমন জয় মুখার্জি, তাহলে মুখার্জিটাকে আমরা সর্বপ্রথমে রেখেছি ক্যাপিটাল লেটারে লিখেছি, তারপরে জয়টাকে আমরা বন্ধনীর ভিতরে রেখেছি ফার্স্ট বন্ধনীর মধ্যে,
ঠিক আছে, এরকম করে এটা প্রশ্নে দেওয়া থাকবে, যেটা আমি গ্রিন কালার করে হাইলাইট করে দেখিয়েছি সেটা প্রশ্নে দেওয়া থাকবে। আর আমরা অ্যান্সার কীভাবে করবো, এই যে এরকম করে অথরের নাম। তাহলে আমরা প্রশ্নটায় চলে যাচ্ছি। প্রশ্নে দেখো, প্রশ্নে এটা তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে অ্যাস্ট্রোনমিটা টাইটেল। ঠিক আছে, দেখো এখানে অ্যাস্ট্রোনমি টাইটেল তো বলো। আর এগুলো অথার, এটা অথার নেম। ঠিক আছে, সবার এটা দেওয়া নেই প্রশ্ন, এটা দেখার দরকার নেই এখন। ঠিক আছে, অথারের নাম গুলিয়ে ফেলবে। সবার এটা অথারের নাম দেওয়া আছে, এখানে প্লেস দেওয়া আছে, পাবলিকেশন দেওয়া আছে। তাহলে কি করবে, সবার প্রথম আমরা অ্যাস্ট্রোনমিটাকে কীভাবে অ্যাস্ট্রোনমির ক্লাস নম্বর কত আমাকে সেটা বের করতে হবে সবার আগে। তাহলে অ্যাস্ট্রোনমি ক্লাস বের করার জন্য আমাকে ওকে তাহলে কল নম্বর বের করতে হবে। কল নম্বর কীভাবে বের করবো, আমরা সবসময় যে কোলন ক্লাসিফিকেশন সেই বইটা ওপেন করবো সর্বপ্রথম, যেটা সিসিসির বই। হ্যাঁ, বই দিয়ে দেবে, সেই বই দেখে কোলন ক্লাস নম্বরটা বের করবে। অ্যাস্ট্রোনমি কীভাবে আসলো সব নিজেকে বের করতে হবে ক্লাস নম্বর। অর্থাৎ অ্যাস্ট্রোনমি অর্থাৎ কোলন ক্লাসিফিকেশন ক্লাস যারা ভালো করে করেছে তাদের কাছে অ্যাস্ট্রোনমিক কল নম্বর বের করার কোনো সমস্যাই হবে না। এইভাবে কোলন ক্লাসিফিকেশন বই দেখে বের করবে, তারপরে সেই কল নম্বরে বসাবে, যেখানে কল নম্বর বসে সেখানে বসাবে। আমরা তাহলে আমরা সবাইকে সবার প্রথম কন্টেন্টে যেতে হবে। মানে কীভাবে যেতে হয় এগুলো জানো, আমি তো আমাকে একবার দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা পোস্ট সলভ করে। কল নম্বরটা একটু পরে বের করে দেখাচ্ছি, আমি আগে প্রশ্নটা পুরো সলভ করে দিচ্ছি। দেখো তারপরে কি এটা কল নম্বর বের করতে হবে, আমাকে কীভাবে অ্যাস্ট্রোনমি বের করতে হবে সেটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। দেখো এখানে কি বসে সবসময়, এটার জন্য তোমাদের আরেকটা পিডিএফ ওপেন করছি। তাহলে এটা ভালো করে দেখো, যে এখানে সবসময় এখানে কল নম্বর বসবে, আর এখানে এই অথার নেম বসবে। ঠিক আছে, অথার নেম, তাহলে অথার নেমটা আমি বসাবো। অথার নেম কি, অথার নেম কি বলো। তাহলে এটাকে আমি কি করব, ফার্স্ট নেম লাস্ট নেমটাকে প্রথমে বসাবো, অর্থাৎ লাস্ট নেমটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো সবসময়। তাহলে ক্যাপিটাল লেটারে লিখলাম, দেখো সব কান্টার পুরো বড় হাতে লিখেছি। ঠিক আছে, কান্টার। আর ফার্স্ট নেমটাকে আমি ফার্স্ট বন্ধনীর মধ্যে রাখবো, তাহলে আমি ফার্স্ট বন্ধনীর মধ্যে রেখেছি। ঠিক আছে, মার্চ এল। ঠিক আছে, তো এইরকম করে আমাকে লিখতে হবে। অর্থাৎ অথারটা হয়ে গেল, অর্থাৎ অথার সেকশনটা হয়ে গেল। আমরা যদি নিয়মটা যদি টেবিলটা ফলো করি, এই টেবিলের মধ্যে যদি দেখি, দেখো টেবিলের মধ্যে শুধু অথারটা হয়ে গেছে। তাহলে অথারটাকে আর কিন্তু আমাকে এই যে হেডিং সেকশন, অর্থাৎ হেডিং সেকশন কমপ্লিট। তারপরে টাইটেল সেকশন এখন দেখতে হবে। তা টাইটেল সেকশন আমি কি এখন দেখছি, টাইটেল কি আছে, অ্যাস্ট্রোনমি রয়েছে। তাহলে অ্যাস্ট্রোনমিটা দেখে কপি করবো, আর কিছু না, ওর জন্য কোনো নিয়ম দরকার নেই।
টাইটেল অ্যাস্ট্রোনমি রয়েছে, অ্যাস্ট্রোনমিটা বসানো হয়েছে টাইটেল। তারপরে এখানে অ্যাক্সেশন নম্বর রয়েছে, অ্যাক্সেশন নম্বর বসিয়েছি, ঠিক আছে। এই যে এখানে অ্যাক্সেশন নম্বর। আর কল নম্বরটা কীভাবে এসেছে আমি একটা সহজভাবেই বলছি। আমি চলে যাচ্ছি পরের একটা প্রশ্ন সলভ করাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কল নম্বর কীভাবে বের করতে হয়, পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্ন মধ্যে যদি দুজন অথার থাকে, ঠিক আছে, তাহলে কি হয়, মাঝখানে অ্যান্ড যোগ করতে হয়। এটা অলরেডি অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস যখন করেছে তখনই তোমরা জানো অলরেডি। দুজন অথার থাকলে অ্যান্ড যোগ করতে হয়। তিনজন যদি অথার থাকে, প্রথমে অথারের মাঝে কমা হয়, তারপরে মানে প্রথমে দুজন অথারের মাঝে অ্যান্ড হয়, ঠিক আছে। আমি সাপোজ আমি যে কোনো দুজন অথার লিখলাম, দুজন অথারের মাঝে কমা দিলাম, পরেরটা অ্যান্ড দিয়ে পরের অথারটা শেষ করলাম। আমরা এরকম করে শেষ করব। অর্থাৎ দুজন অথারের মাঝে সবসময় অ্যান্ড হবে যখন জয়েন্ট অথার বোঝাবে। দেখো টাইটেল লেখার নিয়ম তোমরা এটা খাতার মধ্যে নোট করে লিখে রাখো। আর টাইটেল সেকশন যখন আমরা করব, টাইটেল লেখার কিন্তু নিয়ম রয়েছে। টাইটেল লেখার নিয়ম কি, দেখো সর্বপ্রথম টাইটেল লিখে কোলন দিয়ে কিন্তু সাব টাইটেল, তারপরে যদি এডিশন থাকে প্রশ্নে তাহলে কি এডিশন দেখতে হবে, এডিশন আছে কি না, তাহলে এডিশনটা লিখবো। এডিশন লেখার পর তারপরে এডিটেড বাই থাকলে এডিটেড বাই লিখবো, যেটা থাকবে তাই সেটাই লিখবো। তাহলে এই টাইটেল লেখার নিয়মটা লিখে রাখো খাতায়। এখন প্রশ্নটা ভালো করে দেখো যে প্রশ্নে কি দেওয়া আছে। লিখে নাও, তারপর আমি বলছি। এটা প্রশ্ন। এটা প্রশ্ন। হ্যাঁ লিখতে পারো, সুবিধা হয়। প্রশ্নটা লিখলে তোমার সুবিধা হবে, কারণ সেই টাইপের প্রশ্নই পরীক্ষা পাবে, ঠিক আছে। কারণ একটা টাইপের প্রশ্ন বুঝতে পারলে যে প্রশ্নই দেখ না কেন ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলসে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডে সমস্ত প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবে, সেজন্য কোনো সমস্যা হবে না। মানে একই টাইপের সব প্রশ্ন। তাহলে প্রশ্নের একটু মানে প্রশ্নটা বুঝতে হবে, টাইটেলটা ভালো মতো নির্ণয় করতে হবে যে কোনটা টাইটেল বোঝাচ্ছে, কোনটা অথার বোঝাচ্ছে, সেগুলো বুঝতে হবে। আর টাইটেলটাকে ভালো করে ধরতে হবে, কল নম্বর বের করতে হবে। এখানে একটা মানে তোমার বই দিয়ে দেবে, ক্লোন ক্লাসিফিকেশনের বইটা দিয়ে দেবে, বই দেখে দেখে কল নম্বর বের করতে হবে। তাহলে আমি প্রশ্নটা সলভ করাচ্ছি। ঠিক আছে, কল নম্বর দেওয়া নেই, ঠিক আছে, কল নম্বর দেওয়া নেই, কল নম্বর নিজেকে বের করবো, কীভাবে বের হবে সেটা বের করবো। তো সবার প্রথমে স্ট্যাটিস্টিক ফ্রেশ অ্যাপ্রোচ বাই ডোনাল্ড এইচ স্যান্ডার্স এন্ড সি ট্রুসডেল, 4th এডিশন। দেখো এমসি গ্রোহিল পার্সিং নিউ ইয়র্ক। দেখো এখানে আমরা টাইটেল পাচ্ছি হলো স্ট্যাটিস্টিক ফ্রেশ অ্যাপ্রোচ, এটা টাইটেল। আর এখানে দুজন অথারের নাম পাচ্ছি, তাই 4th এডিশন পাচ্ছি, পাবলিশারের নাম পাচ্ছি এবং জায়গার নাম পাচ্ছি, তারপরে অ্যাক্সেশন নম্বর দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, সর্বপ্রথম মেন এন্ট্রি সাজাবো, তারপরে আমরা ট্রেসিং করবো। পরীক্ষায় এই দুটোই আসে, মেন এন্ট্রি এবং ট্রেসিং করতে বলে। তাহলে সর্বপ্রথম আমরা মেন এন্ট্রি সাজানোর কল নম্বরটা আমরা আগে বের করতে পারবো না, কল নম্বরটা একটু সময় লাগবে। কল নম্বরটা ফাঁকা রেখে আগে বাকি কাজগুলো করে নেবো, যেগুলো যেমন আমার অথার নামটা কিন্তু বের করতে সময় লাগবে না, তো অথার নামটা তাড়াতাড়ি বের করবো, মানে তাড়াতাড়ি লিখে নেব। তা টাইটেল সেকশনটা তাড়াতাড়ি লিখে নেব। তারপর কল নম্বরটা আমরা কখন বের করবো, ট্রেসিং যখন করবো, ট্রেসিং করার সময় আমরা কল নম্বর অটোমেটিক বের হয়ে যাবে, তখন সেটা পরে আমরা শেষে এখানে লিখবো। কীভাবে লিখবো সেটা বলছি। তাহলে আমরা সর্বপ্রথম কী লিখবো, আমরা অথারের নাম লিখবো। অথার কোথায় রয়েছে, মানে আমরা সবসময় হেডিং সেকশনে অথারের নাম বসে, এটা হেডিং সেকশন, এই জায়গাটা হেডিং সেকশন। বলো হেডিং সেকশন কী দেওয়া আছে, অথারের নাম, অথারের নামগুলো বলো কী কী দেওয়া আছে প্রশ্নে, কোনগুলো অথার, কজন অথার রয়েছে, দুজন অথার, ঠিক। তো
তাহলে আমরা দুজন অথারকে তো উল্টে লিখতে হবে, তাহলে কিভাবে উল্টে লিখবো? ফার্স্ট অথারটাকে কিভাবে উল্টাবো? কোন নামটা এখানে? ফার্স্ট নেম লাস্ট নেম তো হুম হুম টাইটেলটা ক্যাপিটালে হবে। ঠিক। অর্থাৎ আসলে আমরা যেরকম প্রশ্নে দেওয়া আছে সেরকম ফার্স্ট বন্ধের মধ্যে রাখবো, ওর জন্য ক্যাপিটাল লেটার লাগার প্রয়োজন নেই। তাহলে বাকি সেকেন্ড অথারের ক্ষেত্রে সেম একই নিয়ম, তাহলে আমি সেটাই করেছি। দেখো এখানে স্যান্ডার, ডোনাল্ড এইচ অ্যান্ড ট্রুসডেল, আর বন্ধের মধ্যে সি লিখেছি। দেখো এখানে সি দেওয়া আছে, ফার্স্ট নেম সি, সেটাকে ফার্স্ট বন্ধের মধ্যে রেখেছি। অর্থাৎ অথার নাম কমপ্লিট। এরকম করে আবার পরীক্ষা লিখবে না অথার নেম, এটা বোঝার সুবিধার্থে কিন্তু লিখেছি, ঠিক আছে? এগুলো অথার নেম এগুলো লিখবে না, শুধু যেটা প্রশ্নে মানে অ্যাকুরেট অ্যান্সার করবে, বাড়াবাড়ি করে এক্সট্রা কিছু লিখবে না, কারণ তার জন্য নম্বর কাটা যাবে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এরপর টাইটেল বসাবো, তাহলে টাইটেল সেকশন নিশ্চয়ই এটা পরেরটা টাইটেল সেকশন। তাহলে টাইটেল সেকশনে কী কী বসবে? টাইটেল বসবে। দেখো টাইটেল সেকশন লেখার নিয়ম কি? টাইটেল, সাব টাইটেল। আমরা কীভাবে ক্লাসিফিকেশন অ্যাংলো আমেরিকান ক্যাটালন রুলস করেছিলাম, টাইটেল, প্যারাটাইটেল, সাব টাইটেল, সেরকমই আমরা লিখবো। টাইটেল লিখবো, সাব টাইটেল যদি থাকলে লিখবো, না থাকলে লিখবো না, টাইটেলটাই লিখবো। তারপর আমরা এডিশন থাকলে লিখবো, ঠিক আছে? তা আমরা দেখি সর্বপ্রথম এখানে টাইটেল কি। দেখো প্রশ্নের টাইটেল কি? ট্যারিস্টিক, মেন টাইটেল। ট্যারিস্টিক একটা সাবজেক্ট, তাই মেন টাইটেল পাচ্ছি ট্যারিস্টিক। তা আমরা কোলন দেবো, দেখো নিয়মে কোলন দেওয়া আছে, তা কোলন দিয়েছি। তারপরে সাব টাইটেল ফ্রেশ অ্যাপ্রোচ লিখলাম, ঠিক আছে? অথবা এই ফ্রেশ অ্যাপ্রোচ লিখলে কোনো অসুবিধা নেই, যা আছে। ফ্রেশ অ্যাপ্রোচ লেখার পর দেখো আমরা ইডি দিয়েছি, এডিশন মানে কত এডিশন দেওয়া আছে। দেখো প্রশ্নে কত এডিশন দেওয়া আছে বলো প্রশ্নে? হ্যাঁ, তাহলে আমরা 4 লিখেছি। দেখো 4, ইডি 4। আমরা এডিশন পুরো যে এডিশন লিখে দিব এরকম নয়, এডিশনের সংক্ষিপ্ত নাম লিখব, তাই ইডি সংক্ষেপে আমরা ইডি ডট দেবো। তারপর ফোর্থ, এর ফোর্থ এখানে যে কোনো হতে হয়, 3 থাকলে প্রশ্নে যদি 3 এডিশন থাকে 3 হবে, প্রশ্নে যদি 2 এডিশন থাকে 2 হবে। যত এডিশন প্রশ্নে বলা থাকবে সেই এডিশনটাই লিখবো এখানে। তাই এখানে যেহেতু এডিশন 4 লেখা আছে 4 লিখেছি। হ্যাঁ, 4th এডিশন। ভালো করে প্রশ্নটা দেখো ভালো করে। 4th এডিশন, তাহলে সেটাকে সাজিয়ে লিখতে হবে। এখানে যা আছে 4th এডিশন একদম ডাইরেক্ট কপি করে দিলাম 4th এডিশন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেরকম করবে না। তারপরে আমরা যদি দেখি, দেখো এখানে কিন্তু প্লেস, পাবলিকেশন, ইয়ার এগুলো লেখার কোনো প্রশ্ন নেই, তাহলে এগুলো দরকারও নেই। আর যেটুকু চেয়েছি ততটুকুই লিখবো। তারপরে যেমন এখানে অ্যাক্সেশন নম্বর যেহেতু এখানে বসে এখানে লিখবো। এখন আমরা তারপর আমরা চেইন প্রসিডিউর বলে একটু সাজাবো। চেইন প্রসিডিউর কীভাবে সাজায় সেটা আমরা একটু সাজাতে হবে, তারপরে ট্রেসিং করবো। চেইন প্রসিডিউরের মধ্যেই কল নম্বর বের হয়ে যাবে। যখনই তোমার চেইন প্রসিডিউর হিসাবে সাজাবে তখন চেইন প্রসিডিউর কীভাবে সাজাতে হয় সেটা আমি এখনই বলে দিচ্ছি। দেখো এখানে আমাকে দেখতে হবে সবসময় ট্যারিস্টিক, এটা একটা অর্থাৎ সবসময় টাইটেল দিয়েই আমাকে কল নম্বর বের করতে হবে। অর্থাৎ ট্যারিস্টিক দিয়ে আমরা কল নম্বর কীভাবে বের করবো সেটাই আমি দেখাবো। দেখো এখানে ট্যারিস্টিক কার মধ্যে রয়েছে, তাহলে সেই জন্য আমাকে সর্বপ্রথম কন্টেন্টে আসতে হবে। অর্থাৎ স্ট্যাটিস্টিক আমরা ম্যাথামেটিক্সে পাবো না অন্য কোনো সাবজেক্টে পাবো, তাই কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর আমরা লাইব্রেরি সায়েন্সে পাবো না ম্যাথামেটিক্সে পাবো? আমরা লাইব্রেরি সায়েন্সের মধ্যে পাবো না, আমরা ম্যাথামেটিক্সের মধ্যে পাবো। ম্যাথামেটিক্সের ক্লাস, ম্যাথামেটিক্সের কত পৃষ্ঠা? 2.30 পৃষ্ঠা। এই বইটা সবার কাছে আছে বলো? সবার কাছে বইটা আছে তো? এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কল নম্বর বের করতে হবে। তাহলে 2.31 যে যাবো, সর্বপ্রথম কী খুঁজবো? স্ট্যাটিস্টিক খুঁজবো, কোথায় আছে? 2.31।
2.31 বেশি চলে আসলাম। টু 2.39 অর্থাৎ আরও উপরের দিকে আছে, একটু ওয়েট করুন। 2.34 অর্থাৎ আমরা চলে এসেছি একদম কাছাকাছি, অর্থাৎ ম্যাথামেটিক্সের মধ্যে আসলাম। তাহলে আমরা ম্যাথামেটিক্সটাকে মেন সাবজেক্ট ধরতে পারি আমরা বি, ঠিক আছে। আমরা যদি আইডিয়া ভার্বাল নোটেশন হিসেবে সাজাই তখন মেন ক্লাস, তার ম্যাথামেটিক্স, তার ক্লাস নাম্বার কি বি, আমরা বি এইভাবে লিখি। তো তাহলে আমরা সেটাই লিখেছি, দেখো এখানে সেটাই করেছি। আমরা বিটাকে ম্যাথামেটিক্স হিসেবে ধরেছি, অর্থাৎ ম্যাথামেটিক্স হয়েই আমি কিন্তু যাচ্ছি। ম্যাথামেটিক্সটা তাহলে আমরা মেন ধরতে পারি, তাহলে এটাকে আমরা শর্ট লিঙ্ক বলে থাকি, ঠিক আছে। মানে এটা দিয়ে আমরা খুঁজে বের করি। দেখবে যখন আমরা এটা থিওরিটিক্যাল ক্লাসটা করাবো তখন দেখবে শর্ট লিঙ্কটা কি, একটু আগে আমি বলবো শর্ট লিঙ্কটা কি, সেটা সমস্ত ডিটেলস ওখানে বলা আছে। অর্থাৎ আমি শর্ট লিঙ্কটা কেন এখানে বলছি, কারণ এটা দিয়েই কিন্তু আমাদের যেতে হচ্ছে, এই জন্য এটাকে শর্ট লিঙ্ক বলা হচ্ছে। এটা লিখতে পারো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অত লিখে শুধু বি ম্যাথামেটিক্স লিখতে পারো। তা B2 দেখো, আমরা B2তে যদি যাই, অর্থাৎ টেস্টটি কার মধ্যে পাবো, আমরা অ্যালজেব্রার মধ্যে পাবো, অর্থাৎ B2তে যাব, B2তে যাব, ঠিক আছে। এই যে B2 অ্যালজেব্রা, দেখো B2তে আসলাম। B2তে আসার পরে দেখো এখানে স্ট্যাটিস্টিক কোথায় আছে সেটা দেখতে হবে, খুঁজতে হবে। এই স্ট্যাটিস্টিক B28-এ পেলাম, তোমরা দেখতে পাচ্ছ B28-এ স্ট্যাটিস্টিক পেয়েছি, দেখতে পাচ্ছ। তাহলে আমরা B28 কীভাবে পেলাম সেটাই আমরা লিখবো। দেখো এখানে আমরা B2তে অ্যালজেব্রা, তারপর B28-এ আমরা স্ট্যাটিস্টিক পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা লিখবো। আমরা অ্যালজেব্রা মেন হলো স্ট্যাটিস্টিক 28, আর B2টা এতটা গুরুত্বপূর্ণ নয়। আর যেটা পেয়েছি এইটা হলো মেন, ঠিক আছে, স্ট্যাটিস্টিক। অর্থাৎ ম্যাথামেটিক্সের স্ট্যাটিস্টিকটা মেন এই ক্ষেত্রে, অ্যালজেব্রা কিন্তু কোনো গুরুত্ব নেই, সেই জন্য ক্ষেত্রে আনশর্ট লিঙ্ক বলা হয়েছে, তাকে কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আর ম্যাথামেটিক্স হয়ে যেতে হয়। ম্যাথামেটিক্স আমি কি সর্বপ্রথম কী করেছি, আমি কন্টেন্টে আসলাম, ম্যাথামেটিক্স হয়ে কিন্তু আমি তারপরে কোথায় স্ট্যাটিস্টিক রয়েছে সেটা খুঁজেছি। তাহলে আমরা B28টাকে আমরা ধরেছি আর বি, তাহলে সেটাই আমরা করব। দেখো এখানে কি করেছি, তাহলে আমাকে সাজাবো কীভাবে, তাহলে এটা লিখবো সর্বপ্রথম ক্লাস ইন্ডেক্স এন্ট্রি উইল বি ফলো আস। তাহলে কীভাবে দেখো কী করি, সর্বপ্রথম লাস্ট থেকে প্রথমে দিকে যাবো, আবার প্রথম থেকে কিন্তু শুরুতে যাবো। তাহলে লাস্ট থেকে প্রথমে দেখো যে স্ট্যাটিস্টিক, আমরা যদি স্ট্যাটিস্টিক থেকে আবার ম্যাথামেটিক্সে গিয়েছি, ঠিক আছে। আবার তারপর শুধু ম্যাথামেটিক্সটা পড়ে যাচ্ছে। তাহলে এইটাই করেছি, স্ট্যাটিস্টিক থেকে আবার ম্যাথামেটিক্স, তারপরে যদি স্ট্যাটিস্টিক থেকে যদি ম্যাথামেটিক্স যাই তাহলে ম্যাথামেটিক্স সবার শেষে যেটা থাকবে আবার এটা মেন, অর্থাৎ আমার উল্টো করতে হচ্ছে। আর প্রথমে আমরা ম্যাথামেটিক্সটাকে আমরা সবার শেষে লিখছি, তারপরে স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সটাকে একসাথে দেখে B28, ঠিক আছে। অর্থাৎ এইভাবে শুরু লিখতে হবে। এখন আমরা ট্রেসিং করব। ট্রেসিং করার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে। এটা কেন করছি, আমরা ক্লাস নম্বর বের করার জন্য করছি। আর চেইন প্রসিডিউরে আমরা ক্লাস নম্বর বের করে তারপরে আমরা কিন্তু ট্রেসিং করব। তা ক্লাস নম্বরটা বের হয়ে গেল, এখন B28 স্ট্যাটিস্টিকের ক্লাস নম্বর B28। আর এই B28টাই আমরা লেডিং সেকশনে বসাবো, ঠিক আছে। লেডিং সেকশন বলতে এই যে এখানে বসাবো B28, তারপরে M28টা কেন লিখলাম, দেখো এখানে M28 এর জন্য কিন্তু যেতে হবে, দেখো টাইম আইসোলেটে যেতে হবে, টাইম আইসোলেট। দেখো এখানে ইয়ার দেওয়া আছে কোথাও, সাপোজ প্রশ্নে ইয়ার দেওয়া আছে, এখানে ইয়ারটা তোমরা লিখে রাখো, ঠিক আছে। নিউ ইয়র্ক সাথে ইয়ার দেওয়া আছে 1928,
এরকম প্রশ্নে ইয়ার দেওয়া আছে, তখন ইয়ারটা খোঁজার জন্য চলে যেতে হবে কোনো টাইম আইসোলেটে ক্রনোলজিক্যাল ডিভিশনে চলে যেতে হবে। আমরা টাইম আইসোলেটে চলে যাব। সেখান থেকে ইয়ারের ক্লাস নাম্বারটা বের করতে হবে। তাহলে ইয়ারের ক্লাস নাম্বারটা বের করে কিন্তু সেটাকে আমরা সেভাবে সাজিয়ে নিতে হবে। তবে প্রশ্নে যখন ইয়ার থাকে আমরা কীভাবে বের করি তার ক্লাস অলরেডি ক্লাস করিয়েছি, কঠিন খুবই সহজ। একবার একটা দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে। যেমন সাল দেওয়া আছে 1928 দেওয়া আছে, তাহলে এই ইয়ারটাকে আমরা কীভাবে ক্লাস নাম্বার বের করবো? ক্লাস নম্বর হলো এই সব সময় আমরা এখানে আসবো, বুক নম্বরের পৃষ্ঠে আসবো। এই দেখো এখানে ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বারস দেখতে পাচ্ছ? বলো, সব সময় যখন ক্লাসিফিকেশন ক্যাটাগরি কোড করতে দিবে তখনই আমরা সবসময় এই পৃষ্ঠে আসবো। এই পৃষ্ঠে এসে আমরা ক্লাস নম্বর বের করবো। দেখবো এখানে বুক নম্বরে ক্লাস নম্বর দেওয়া আছে। বুক নম্বর কী হবে? যেমন সাপোজ প্রশ্নে দেওয়া আছে 1928 দেওয়া আছে। বলো কত ইয়ার হবে, কত ক্লাস নম্বর হবে? বলো 1928 দেওয়া আছে প্রশ্নে। 19, হ্যাঁ ঠিক, এফ হবে। তাহলে আমরা কি লিখবো? F28, ঠিক আছে? তাহলে আমরা সেটাই লিখবো। যদি এখানে 1928 থাকে তাহলে এখানে F28 হবে, F28। এইভাবে কিন্তু আমরা কল নম্বর যখন প্রশ্নে ইয়ার দেওয়া থাকবে, ইয়ার দেওয়া থাকলেই আমরা কিন্তু সেই ক্রোনোলজিক্যাল ডিভিশনে চলে যাব। সেখান থেকে কিন্তু আমরা বুক নম্বরে ক্লাস নম্বর বের করবো। তখন এখানে বুক নম্বরে কল নম্বর বের করার জন্য এই আমরা ইয়ার দেখে, যখন প্রশ্নে যে ইয়ার দেওয়া থাকবে সেই ইয়ার দেখে কিন্তু তার ক্লাস নম্বর বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই পৃষ্ঠা নম্বরটা লিখে রাখো। কত পৃষ্ঠা? 1.13। এখানে সবসময় আসতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে কিভাবে কল নম্বর বের করতে হয়? কারো কোনো কল নম্বর বের করা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। টাইটেল দেখে কল নম্বর বের করতে হবে। আর প্রশ্ন ইয়ার আসছে নাকি, যদি ইয়ার থাকে ইয়ার দেখে সেই ইয়ারের ক্লাস নম্বর বুক নম্বরে আসতে হবে। বুক নম্বরে এসে সেখান থেকে ইয়ারের ক্লাস নম্বর বের করতে হবে। এটা করলেই কমপ্লিট। অর্থাৎ লিডিং সেকশনে কল নম্বর এইভাবে বের করতে হবে। তিনটের মধ্যে দেখবে কোলন ক্লাসিফিকেশন রঙ্গনাথনের যে বইটা রয়েছে সেই বইটি। তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো। কল নম্বরটা বের করতে পারলে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে লিডিং সেকশনটা ইজিলি বের করতে পারবে, সহজেই বের করতে পারবে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম সকলে বুঝতে পেরেছে, ঠিক আছে? পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ আছে, এখানে তো কখনো কখনো যে অথার সব সময় কোথায় চেঞ্জ হয় সেটা বলে দিচ্ছি। মানে সব জায়গায় সবগুলি সেম থাকে, শুধু অথার নামটা সবসময় চেঞ্জ হয়। টাইটেলের কোনো চেঞ্জ নেই। এই অথারের জায়গাটা যেভাবে আমরা কি অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের ক্ষেত্রে কী করেছিলাম যে এইখানে সবসময় চেঞ্জ হতো, লিডিং সেকশনে চেঞ্জ হতো। এখন তো এটা হেডিং সেকশন, যে অথার যেখানে বলছে
এখানে অথারের নাম বসে হেডিং সেকশন, এই হেডিং সেকশনটা সবসময় চেঞ্জ হয়। প্রশ্ন দেখে সেটাকে নির্ভর করতে হয়। প্রশ্নে যদি অথার থাকে তাহলে তো অথারের নামই বলবে। প্রশ্নে যখন কখনো কোনো অথার থাকে না, কখনো কোনো অর্গানাইজেশনের নাম থাকে, তখন চেঞ্জ হয়। প্রশ্নে যখন 3 জনের বেশি অথার থাকে তখনও চেঞ্জ হচ্ছে, এরকম করে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সেগুলো আমি নিয়মগুলো বলবো, সেই নিয়মগুলো পড়লে আশা করি সমস্যা হবে না। আর বাকি সেম। এখন আমরা ট্রেসিং কীভাবে করবো? ট্রেসিংটা কিন্তু করাইনি, ট্রেসিং করতে হবে, কারণ প্রশ্নে ট্রেসিংয়ের জন্য নম্বর রয়েছে। ট্রেসিং করার জন্য সর্বপ্রথম দেখো খাতার মাঝখানে তোমাদের যে প্রশ্নের পরীক্ষার যে খাতাগুলো দেওয়া হবে সেই খাতার মধ্যে যে একটা দেখবে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, সাদা খাতা থাকবে, এইরকম বক্স করা থাকবে। তখন কিন্তু সেই খাতার মধ্যে তোমরা দেখতে পাবে এরকম একটা ঘর দেখতে পাবে। এই ঘরে এখান থেকে শুরু করবে সবসময়। দেখো ওকে ট্রেসিং বলে, হেডিং দেবে, মেন হেডিং দেওয়ার পর দেখো এখানে ট্রেসিংয়ের কিন্তু কয়েকটা পার্ট রয়েছে, সেই পার্টে ভাগ করবে। ভাগ করার দরকার নেই, এইভাবে পার্ট করে লিখবে। দেখো কোনটা কোন বক্সটা কোন ঘরটা কি নাম সেটা আগে মনে রাখতে হবে। সেই ঘরটা যদি না মনে থাকে তাহলে কিন্তু ট্রেসিং করতে পারবে না। দেখো কী বলা আছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে কী কী বসে? ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা যে চেইন প্রসিডিউরে যেটুকু সাজিয়েছি সেটাই বসবে। চেইন প্রসিডিউরে কী কী সাজিয়েছি, যেমন স্ট্যাটিস্টিক, ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্স, এই দুটোই বসবে সব সময়। তাহলে এটা মনে রাখো, ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা চেইন প্রসিডিউরে যেটা সাজাবো, ঠিক আছে, ইন্ডেক্স এন্ট্রি উইল বি ফলোয়ার্স, যেটা আমরা স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সের যেটা স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স B28 ম্যাথামেটিক্স B, অর্থাৎ এই কল নাম্বারটা বাদে বাকি সবগুলো বসবে এখানে। ঠিক আছে, তাহলে আমি সর্বপ্রথম স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স, দেখো স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্স, তাহলে এটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে সবসময় বসবে। ঠিক আছে, বুঝতে পারলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে কী বসবে? ট্রেসিংয়ের ঘর কিন্তু এটা সবসময় ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, এই ঘরটা। ঠিক আছে, এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে লেখা শুরু করবে না কখনো, সবসময় এটার মাঝখান থেকে এখান থেকে শুরু করবে। এখানে অনেক এটাকে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি বলা হচ্ছে, এই জায়গাটা। আর বুক ইন্ডেক্স এন্ট্রি পরেরটা, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি যদি প্রবলেম না থাকে তাহলে পরে চলে যাচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রিতে। বুক ইন্ডেক্স এন্ট্রিতে কী কী বসে? কখনো কখনো অথারের নাম বসে, কখনো কখনো অথারের নাম বসে, ট্রান্সলেটর বসে, এডিটর বসে, অনেক সমস্ত কিছুই কিন্তু এখানে বসে। অর্গানাইজেশনের যা যা আছে সব এখানে বসে বুক ইন্ডেক্স এন্ট্রিতে। অথারের নাম, তাহলে অথারের নাম আমরা যদি দেখি, দেখো এখানে অথারের নাম 2 জন অথার রয়েছে প্রশ্নে, আমরা মেন এন্ট্রিতে যেটা বসি সেটাই বসাবো। মেন এন্ট্রিতে অথারের নাম যেটা দেওয়া আছে সবগুলো দেখে কপি করবো, আর কিছুই না। দেখো মেন এন্ট্রিতে সর্বপ্রথম রয়েছে যা যা রয়েছে, যেভাবে রয়েছে সেম কপি করেছি। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট অথারের নাম দেখো এখানে কিন্তু 2বার লিখেছি, একই অথারের নাম 2বার করে ইউজ করেছি, সেটাই করব। ঠিক আছে, দেখো সর্বপ্রথম আমরা কী করেছি, মেন এন্ট্রিতে যেটা আছে সেটা লিখলাম, লেখার পর আবার লাস্টে যেটা রয়েছে সেটা প্রথমে লিখেছি, আবার প্রথমেরটা আবার শেষে লিখেছি, সেটাই করেছি। দেখো সর্বপ্রথম আমরা, এটা ফার্স্ট অথার, তো এটা ফার্স্ট অথার, এটা হলো সেকেন্ড অথার, এটা একবার প্রথমে বসালাম, আবার কী করলাম, এটা 1 নম্বরে, এটা একটা, আবার এটা কী করেছি পরেরটা, দেখো সেকেন্ড অথারটাকে প্রথমে লিখেছি, আবার ফার্স্ট অথারটাকে আমরা আবার শেষে লিখেছি। ঠিক আছে, অর্থাৎ এইরকম করে লিখতে হবে, 2বার লিখতে হবে বুক ইন্ডেক্স এন্ট্রি। ঠিক আছে, ক্রস রেফারেন্স ইন্ডেক্স, না না, ওগুলো লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এই হলো ট্রেসিং। ট্রেসিং তো করতে হবে। প্রশ্ন তো সেদিনও দেখিয়েছি, আবার প্রশ্ন দেখাচ্ছি, দেখে নাও প্রশ্ন, বা প্রশ্ন যখন দেখায় তখন ভালো মতো লক্ষ্য করো না। দেখো এখন প্রশ্ন ভালো করে দেখো, একবারই বলে দিচ্ছি। দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে, দেখো প্রিপেয়ার মেন এন্ট্রি, অল অ্যাডেড এন্ট্রিজ,
ইনক্লুডিং ট্রেসিং এর নেসেসারি রেফারেন্স এন্ট্রি এনি টু কোশ্চেন, ঠিক আছে। তাহলে কি বলা আছে, 1 থেকে 4 পর্যন্ত অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস করতে বলেছে, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের নিয়ম করতে বলেছে, অর্থাৎ গ্রুপ এর সবগুলোই অ্যাংলো আমেরিকান রুলসের নিয়ম। তো সেটা কিন্তু অলরেডি ক্লাস কমপ্লিট, আজকে কিন্তু এটা ক্লাস করাইনি, এটা কমপ্লিট, এগুলো তোমরা পারবে ধরে দিচ্ছি। তাহলে গ্রুপের এর মধ্যে ক্লোন ক্লাসিফিকেশন নেই। গ্রুপ বিতে দেখো বলা রয়েছে সিসিসিসি ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড কত থেকে কতর মধ্যে করতে হবে বলো, প্রশ্নটা পড়ো ভালো করে, প্রশ্ন পড়ে আমাকে বলো কত থেকে কত পর্যন্ত ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড করতে হবে, কত নম্বর পর্যন্ত। দেখো প্রশ্ন মধ্যে পরিষ্কারভাবে বলা আছে কি করতে হবে, ট্রেসিং অফ এনি ওয়ান টাইটেল ফ্রম কোশ্চেন 9 থেকে 10 সিসিসি, ঠিক আছে। কি করতে হবে, মেন এন্ট্রি অ্যান্ড ইনক্লুডিং ট্রেসিং, এটুকু করলে হবে, এর মধ্যে কিন্তু আইডেন্টি করার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানে 12তে 12 পাবে। কি বলে, সাবজেক্ট হেডিং অর ক্লাস ইন্ডেক্স এন্ট্রিজ ক্লাস নম্বর ফ্রম দ্য ক্লোন ক্লাসিফিকেশন চেন প্রসিডিউর কিন্তু সাজাতে হবে। চেন প্রসিডিউর কীভাবে সাজিয়েছি দেখো, সেটা করতে হচ্ছে, তার সাথে ট্রেসিং করতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু প্রশ্নে এই যে যেরকম আমি সাজিয়েছি এরকমই লিখবি চেন প্রসিডিউর, তাহলেই হবে, ঠিক আছে। মানে এটা পুরোটাই লিখবে, যেহেতু এখানে বলা আছে তাই লিখবে, প্রশ্নে বলা আছে তাই করতে হবে, ঠিক আছে। 9 থেকে 10, তারপর পরেরটা দেখি। 9 থেকে 10 বলতে এই যে 9 নম্বর আর 10 নম্বরটাই করবে, এই 9 10-এর মধ্যে যে কোনো একটা করবে, যেটা সহজ মনে হবে সেটা করবে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড, তাহলে 12 নম্বর পাবে যে কোনো একটার মধ্যে। গ্রুপ সিতে যদি দেখি, দেখো গ্রুপ সিতেও কিন্তু বলা রয়েছে 17 থেকে 18 নম্বরের মধ্যে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড করতে বলেছে। এখানে কিন্তু সাবজেক্ট হেডিং অর্থাৎ মেন এন্ট্রি করবো, মেন এন্ট্রি করার পর আমরা এখানেও চেন প্রসিডিউর করতে হবে, ঠিক আছে। আমি ট্রেসিং করবো এবং কল নম্বর বের করবো, সবই করবো এখানে। তাহলে এটার মধ্যেও সেম হচ্ছে, দেখো এর একটু বলেছে 17 থেকে 18-এর মধ্যে, তাই 17 থেকে 18 কোথায় আছে সেটা দেখবো। অথবা বাকি সব কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। আর একটু নেট স্লো হচ্ছে। দেখো এখানে ভালো করে দেখো, 17 থেকে 18-এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করতে হবে। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে কল নম্বর বের করতে হবে, তারপরে অ্যাক্সেশন নম্বর বের করতে হবে, 17 থেকে 18 এই দুটোর মধ্যে করতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো প্রশ্ন দেখো এর মধ্যে আমরা চেন প্রসিডিউর করলাম, তারপরে আমরা ট্রেসিং করলাম, তারপরে আমরা যদি দুজন অথার থাকে দুজন অথারের মাঝে অ্যান্ড লিখেছি সেটা করতে হবে। তারপরে দেখো আমরা ট্রেসিং করার সময় প্রথমে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করেছি, আবার তারপরে বুক ইন্ডেক্স এন্ট্রি করলাম, করার পর আমরা কোনো সেপারেট এন্ট্রিটা প্রয়োজন পড়ে না। এটা হলো, তারপরে আমি চলে যাচ্ছি পরে আর এটি দাঁড়াও। তাহলে দুজন অথার দিয়ে যদি যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো আশা করি আজকে কমপ্লিট করে দিলাম। তার সাথে কিভাবে মেন এন্ট্রি করতে হয়, কিভাবে চেন প্রসিডিউর সাজাতে হয় এবং কিভাবে আমরা ট্রেসিং করতে হয় সেগুলো আজকে ক্লাসে করালাম। ঠিক আছে, সব পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বুক নাম্বারে আসবে,
এ ভালো করে দেখে নাও, ফটো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ঠিক আছে। 1.30 বুক নম্বরে আসবে, দেখবে কন্টেন্ট দেখে সবসময় বুক নম্বরে আসবে, বুক নম্বরে আসলেই দেখবে সেই পৃষ্ঠে আসলেই এই ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নম্বর পেয়ে যাবে। এই বইটা দিবে। আর কিছু আশা করি যতটুকু শিখেছি এগুলো করলেই যথেষ্ট। এর মধ্যে প্রায় 5 থেকে অনেক বেশি নম্বর পাবে। তাছাড়াও আরও অনেক কিছুই রয়েছে, মানে সিলেবাসের, সেগুলো আসে কম, পরীক্ষা বেশি দেয় না, ঠিক আছে, কিন্তু জেনে রাখা ভালো। তাহলে যেমন 2-এর অধিক কথা থাকলে আরও আর 2টো ক্লাস করাতে হবে, ঠিক আছে, আর 2টো ক্লাস করাতে হবে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, করার কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে কী সমস্যা সেটা বলতে হবে, কারণ ওখানে তো একটা ক্লাস যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্যাটালগিং কোড রুলসের সর্বপ্রথম টেবিলটা ফলো করবে, টেবিলটার মধ্যে যে নিয়ম রয়েছে সেই নিয়ম ফলো করেই কিন্তু আমরা সমস্ত প্রশ্নের সেই শব্দগুলো আমরা ইউজ করছি। মানে যদি হেডিং অ্যাক্সেস পয়েন্টে কী ধরনের অ্যাক্সেস পয়েন্টে কখনো কোনো অথরের নাম বসে, যখন আমরা ক্যাটালগিং কোড রুলস করছি যখন আমরা, ঠিক আছে, কখনো কখনো দেখবে অথরের পরিবর্তে যখন এডিটর থাকে প্রশ্নপত্রে তখন টাইটেলটা অ্যাক্সেস পয়েন্টে বসে যায়, কখনো কখনো ডিপার্টমেন্ট থাকলে তখন ডিপার্টমেন্টের নাম বসে যায় অ্যাক্সেস পয়েন্টে, কোথায় কখনো আবার অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলে তখনও দেখবে যে টাইটেলটা উপরে উঠে যাচ্ছে, মানে অ্যাক্সেস পয়েন্টে বসে যাচ্ছে। এগুলো হলো বাংলা ক্যাটাগরি রুলসের নিয়ম। তারপরে কনফারেন্স থাকলে তখন একটা নিয়ম আলাদা রয়েছে, তখন সেখানে টাইটেল হয় আলাদা রকম নিয়ম ফলো করে হচ্ছে, যখন কোনো কনফারেন্স দিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে দেখবে, এই নিয়মগুলো ফলো করতে হবে। এই নিয়মগুলো তো রেকর্ডিং ক্লাস রয়েছে, রেকর্ডিং ক্লাস যদি বুঝতে না পারে তারপরে আমাকে কল করবে, আর ক্লাসগুলো দেখতে হবে। ক্লাসের মধ্যে যেহেতু রয়েছে থাকা সত্ত্বেও যদি ক্লাস না দেখে, যদি ক্লাসগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে, একটা আগে পরে দেখলে হবে না, মানে প্রথম ক্লাস না দেখে দিয়ে সেকেন্ড ক্লাস দেখবে না। ওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে মানে দেখি নেক্সট ক্লাস ওটা জানাবো কবে হবে, ঠিক আছে, কয় তারিখ, ঠিক আছে। দেখো পরে, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, কিছু আমি প্রশ্ন পাঠিয়ে দেবো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কিছু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঠিয়ে দেবো, সেই টাইপের প্রশ্নগুলো করবে, তাহলে আশা করি সমস্যা হবে না। দেখি আমি কিছু ঠিক আছে। দেখো পরে কিন্তু শুধুমাত্র যদি 2-এর অধিক গ্রন্থাগার থাকে, যদি 2-এর অধিক লেখকের নাম থাকে তখন একটু টাইটেল সেকশনটা একটু আলাদা, ঠিক আছে। দেখো এখানে কি করা হচ্ছে, যখন 2-এর অধিক অথার থাকে দেখবে ফার্স্ট অথারটাকে আমরা লিখে দিচ্ছি আর অ্যান্ড দিয়ে আদার ইউজ করা হচ্ছে। দেখো সবসময় কিন্তু হেডিং সেকশনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আর বাকি কিন্তু সব সেম। বুঝতে পারলে কি বললাম? যখন 2-এর বেশি অথার থাকবে, অর্থাৎ 3জন অথার রয়েছে প্রশ্নপত্রে, দেখো 3জন বা তার বেশি লেখক যখন থাকবে তখন কি করব, প্রথম লেখকের নাম তারপর অ্যান্ড আদার কথাটি ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা সেটাই কিন্তু করেছি, এটা যেভাবে আমরা বের করি সেমই বের করবো। এটা যেমন টাইটেল দেখে আমরা কোলন ক্লাসিফিকেশনের বইটা ওপেন করবো, সেখান থেকে টাইটেল লিখে আমরা এই ক্লাস নম্বর বের করবো। তারপরে আমরা
এখানে আমরা অথরের নাম বসাচ্ছি, তারপরে কিন্তু আমরা টাইটেলটা বসিয়েছি, আবার সেম এখানে এটা মেন এন্ট্রি হয়ে গেল। চেইন প্রসিডিউর সাজিয়েছি, দেখো এখানে চেইন এটা ভালো করে বুঝবে চেইন প্রসিডিউর কী রকম সিস্টেম। এখানে কিন্তু 3টে রয়েছে, দেখো এখানে আমরা B33 অর্থাৎ বি হলো মেন ক্লাস, এই B33 তো আগে পাবে না, পরে বের হবে, ঠিক আছে। বি হলো ম্যাথামেটিক্স হয়ে আমরা অ্যানালাইসিসে গেলাম, এখানে আমরা B3, তার B33 ডিফারেন্ট ইকুইজেশন, ঠিক আছে। এসএল ডিফারেন্ট ইকুইজেশন অর্থাৎ শর্ট লিঙ্ক, সবগুলো শর্ট লিঙ্ক, মানে সবগুলোর প্রয়োজন রয়েছে। কারণ কীভাবে নিয়ম ফলো করে এসেছি সেটাই আমরা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা কীভাবে করছি, যেমন আমরা কিন্তু আবার সাজাচ্ছি ক্লাস ইন্ডেক্স উইল বি এন্ট্রি উইল ফলো অ্যাজ। তাহলে আমরা সর্বপ্রথম কী করলাম, আমরা কিন্তু নিচ থেকে উপরের দিকে যাবো, আমি কিন্তু আগেই বলেছি সবসময় কিন্তু নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে সর্বপ্রথম ডিফারেন্স, তারপরে আমরা অ্যানালাইসিস, তারপরে ম্যাথামেটিক্স আমরা লিখে নিলাম, তার পুরো ক্লাস নম্বরটা লিখে নিয়েছি B33। তারপরে নিচ থেকে একটাকে বাদ দেবো, যেটা হয়ে যাবে মানে এটাকে বাদ দিয়ে আবার নিচ থেকে আবার উপরের দিকে যাব, অর্থাৎ একটা একটা করে বাদ দিতে হবে। তাই অ্যানালাইসিস ম্যাথামেটিক্স পড়ে আছে, তারপর তাকে এটাকে কেটে দিয়ে পরের দুটোকে দেখবি, অ্যানালাইসিস ম্যাথামেটিক্স। তারপরে আবার অ্যানালাইসিসটাকে কেটে দিয়ে শুধু ম্যাথামেটিক্স পড়ে আছে, শুধু ম্যাথামেটিক্সটাকে লিখেছি, তার বি। বুঝতে পারলে কি বললাম? চেইন প্রসিডিউরটাকে করতে হবে পরীক্ষায় আসবে, ঠিক আছে। এখন আমি ক্লাস নোটে ট্রেসিং করেছি, দেখো এখানে যা যা করেছি নিয়ম ফলো করে সেটাই কপি করা হয়েছে, ডিফারেন্স ইকুইজেশন অ্যানালাইসিস ম্যাথামেটিক্স। তারপরে আমরা যেমন এখানে যে আমি হেডিং সেকশনটায় যা লিখেছি সেটাই করেছি, ঠিক আছে। হেডিং সেকশনে দেখো ম্যাথামেটিক্স দেওয়া আছে, হেডিং সেকশনে দেওয়া আছে, সেটাই আমরা কিন্তু বুক ইন্ডেক্স এন্ট্রিতে করেছি, ক্লাস ইন্ডেক্স বুক ইন্ডেক্স এন্ট্রিতে করেছি। তো আদার্স এবং টাইটেলটাও শেষে দিয়ে দিয়েছি, যেহেতু এখানে এই ক্ষেত্রে আমরা টাইটেলটা সবার শেষে দেখাতে পারি, টাইটেলটা সবার শেষে দেখাবো, ঠিক আছে। ডিফারেন্ট ইকুইজেশন টাইটেলটা দেখালে কোনো সমস্যা নেই, দেখিয়ে দিবি সবার শেষে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখন তোমরা আমাকে কিছু প্রশ্ন পাঠিয়ে দেবো, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবো বাড়িতে। কিছু অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসের প্রশ্ন দেবো, আর কোলন ক্লাসিফিকেশন কিছু টাইপের প্রশ্ন দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত।